হ্যালো। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা সবাই? তোমার নেটওয়ার্কে হয়তো প্রবলেম, আমি ঠিক মতো শুনতে পাচ্ছি না আর কি। যাই হোক, পার্টিসিপেন্ট আজকে অনেক কম মনে হচ্ছে, 11-12 জন, আমি সহ 12 জন। তোমরা জানতে তো না আজকে ক্লাস হবে? জি স্যার, জানতাম। তাহলে তো থাকা উচিত ছিল। যাক, আমরা শুরু করি। আমাদের 6 নম্বর চ্যাপ্টার চলছিল ফিডব্যাক অ্যান্ড অসিলেটর। তার মধ্যে আমরা বেশ কিছু শেষ করেছি। আমাদের গত ক্লাস পর্যন্ত হার্টলি অসিলেটর পর্যন্ত আমরা পড়েছিলাম, তাই না? হার্টলি অসিলেটর সম্পূর্ণটা আমাদের কমপ্লিট হয়েছিল আর কি। আচ্ছা, তো এই হার্টলি অসিলেটর সম্পর্কে আমরা যেরকম ভাবে যে কথাগুলো আমরা বলেছিলাম আর কি, এটার ইকুইভ্যালেন্ট সার্কিট যেভাবে ড্র করেছি একটা মডেল আকারে আর কি। তো আজকে যেটা আমরা আলোচনা করব, কোলপিটস অসিলেটর, এটাও ঠিক একই রকম, শুধু পার্থক্য একটাই, সেটা হলো যে হার্টলি অসিলেটর যেটা আমাদের L1 L2 ছিল, দুইটা দুইটা ইন্ডাক্টর এরকম ভাবে সিরিজে কানেক্ট করে তার সাথে আবার একটা ক্যাপাসিটর প্যারালাল, এইভাবে আমাদের মূলত ফ্রিকোয়েন্সি ডিটারমাইনিং যে নেটওয়ার্কটা সেটা এখানে তৈরি করা হয়েছিল, বা টিউন সার্কিট যেটা সেটা এখানে এরকম ভাবে তৈরি করা হয়েছিল আর কি। তো হার্টলি অসিলেটরের থেকে পার্থক্য এটাই হবে, সেটা হলো যে L1 আর L2 এর বদলে এখানে দুইটা ক্যাপাসিটর থাকবে, C1 C2। আর এই সি ক্যাপাসিটরের বদলে একটা ইন্ডাক্টর থাকবে, জাস্ট একটা ইন্ডাক্টর L। এই হচ্ছে পার্থক্য, বাকি সবই এক। তো সেক্ষেত্রে আমরা আগে যেরকম জেনারেল থিওরি বলেছিলাম হার্টলি অসিলেটরের জন্য এবং এর যে অ্যানালাইসিস ছিল, এটা একদম হুবহু আমাদের এই 5 নম্বর ইকুয়েশন পর্যন্ত একই থাকবে। এই পর্যন্ত একই রকম আমাদের সবই থাকবে আর কি। বুঝছো? আমি আবারও বলছি, একদম প্রথম থেকে আসি। আমরা হার্টলি অসিলেটরে আমরা যা 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 করেছি আর কি। আহ, সব প্রথমে সার্কিটের যে ডিসক্রিপশনটা ছিল এটা দিয়েছি, সার্কিট অপারেশন কিভাবে কাজ করে সেটা বলেছি, এবং তারপরে জেনারেল থিওরি। তো এই সার্কিট ডিসক্রিপশন এবং কিভাবে কাজ করে এইটুকুতে পার্থক্য আছে, যেটা এখানে শুধু এক্সট্রা ভাবে ওখানে লেখা আছে। আর অ্যানালাইসিসের সময়, মানে যে তোমরা জেনারেল থিওরি অফ হার্টলি অসিলেটর, ওই জায়গাতে আমরা জেনারেল থিওরি অফ কোলপিটস অসিলেটর এটা শুধু দিয়েছি, এবং ভেতরে যা কিছু ছিল এখানে আমাদের লেখা সবই একই। কতখানি একই সেটা হলো এই 5 নম্বর ইকুয়েশন পর্যন্ত, মানে আমাদের Z1 Z2 দিয়ে যে ইকুয়েশনটা আমরা করেছিলাম সেই পর্যন্ত একই। তোমাদের কি এগুলো মনে আছে? এটা কি পড়েছিলে তোমরা? Z1 Z2 পর্যন্ত, মানে এই যে হার্টলি অসিলেটর যে পর্যন্ত আমরা পড়েছিলাম আর কি, এগুলো কি তোমরা পড়েছিলে? না স্যার, তোমাদের, এখন করা হয়। আচ্ছা, পড়া হয়নি, এটা পড়ে নিও। তোমাদের কি পিডিএফ আমি দিয়েছিলাম গত ক্লাসে, না দেওয়া হয়নি? স্যার, আমি তো পাই না স্যার, দিয়েছেন কিনা আমি তো জানি না স্যার। আমি পাই নাই স্যার। আচ্ছা, সম্ভবত দিয়েছিলাম, যতখানি মনে পড়ে আর কি, নাও দিতে পারি, ভুলে যেতে পারি। দিয়েছিলাম না? আচ্ছা। এটা তাহলে তোমাদের গ্রুপে হোক বা সিআর এর সাথে যোগাযোগ করে হোক, যে যারা যারা পাওনি এটা নিয়ে নিও। তো যাক, আমরা যেটা বলছিলাম আর কি, সব প্রথমে আমাদের এইটুকুতে একই। আমাদের যে সব প্রথমে যেটা আছে যে অ্যাম্পলিফায়ারটা কমন ইমিটার কনফিগারেশনে এবং ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী, মানে সেলফ বায়াস কন্ডিশনে, যেটা স্টেবিলাইজড সেলফ বায়াস কন্ডিশনে এটা আছে আর কি। তো এইটুকু কমনই থাকবে। L1 L2 জায়গাতে C1 C2 আসবে, আর AC এর জায়গাতে একটা ইন্ডাক্টর L। তো এইভাবে আমরা এই সার্কিটটাকে আমরা যদি এর মডেল আকারে যেটা আমরা প্রকাশ করতে চাই, তাহলে এখানে যেরকম ভাবে ছিল যে ইনপুট ইম্পিডেন্স আউটপুট ইম্পিডেন্স, যেভাবে আমরা বলেছিলাম যে কখন কোনটা নেগলেক্ট করতে পারি, সেগুলো একই রকম রেখে পুরোটাই একই, শুধু Z1 Z2 এই পর্যন্ত একই থাকবে, Z1 Z2 Z3। তো এখানে Z1 Z2 আমরা এখানে কমন ভাবে বলেছিলাম, Z1 Z2 কি ছিল এটা এখানে এই পর্যন্ত আমরা বলিনি। বলেছি কোথায়? এই 5 নম্বর ইকুয়েশনের পরে যে বলেছে Z1টা হচ্ছে মূলত যে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এবং সাথে মিউচুয়াল ইন্ডাকটেন্সও থাকে, এবং Z2 একই রকম ভাবে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এবং সাথে তার মিউচুয়াল ইন্ডাকটেন্স যেটুকু ছিল সেটা সহকারে আর কি, মিউচুয়াল রিঅ্যাক্ট্যান্স সহকারে।
আর Z3 হচ্ছে ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। তো এইভাবে আমাদের এই Z1 Z2 কি ছিল সেটা এখানে ডিফাইন করা হয়েছে আর কি। তো হার্টলি অসিলেটরের মতে আমরা এটা কোলপিস অসিলেটর একই রকম ভাবে করব। আমাদের কোলপিস অসিলেটরের যে ফিগার সেটা হচ্ছে মূলত এই ফিগারটা, দেখে একই রকম ভাবে কমন এমিটার কনফিগারেশন এবং সেলফ বায়াস কন্ডিশনে আছে এটা। ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী এটাকে বায়াসিং করা হয়েছে। আর সিবি, সিসিটা হচ্ছে মূলত কালেক্টরের কাপলিং ক্যাপাসিটর, আর সিবিটা হচ্ছে বেজের বা ইনপুটের কাপলিং ক্যাপাসিটর, যেটা কিনা তোমার এই যে ফিডব্যাকটা এখানে কাপল হচ্ছে আর কি। আর কাপলিং ক্যাপাসিটর থেকে মানে আমাদের যে কালেক্টর থেকে যে আউটপুটটা ছিল সেই আউটপুটটা আমরা ফিড করেছি হলো একটা ক্যাপাসিটর, মানে যে ফ্রিকোয়েন্সি ডিটারমাইনিং যে নেটওয়ার্কটা সেখানে। এবং সেখানে আমাদের ওই ইন্ডাক্টরে মানে আগের হার্টলি অসিলেটরের ইন্ডাক্টরের জায়গায় আছে একটা ক্যাপাসিটর এবং এখানে একটা ক্যাপাসিটর। তাহলে আগে যে চার্জটা আসছিল সেই চার্জটা হার্টলি অসিলেটরের সময় এখানে যে ক্যাপাসিটরটা ছিল এটাকে চার্জ করেছিল, এখন চার্জ করবে হলো C2 এবং C1 এবং C2 কে। এবং সেই চার্জ ক্যাপাসিটর গুলো তখন এই ইন্ডাক্টর এল এর উপরে ডিসচার্জ হবে এবং সেখানে একটা ফ্রিকোয়েন্সি মানে অসিলেশন এখানে তৈরি করবে আর কি। একই রকম কথা, একটা চার্জ ক্যাপাসিটর একটা ইন্ডাক্টরের উপরে তোমার করে ডিসচার্জ হয়ে একটা অসিলেশন এখানে তৈরি করে, মানে টিউন সার্কিটে যেটা হয় আর কি। বুঝছো? পার্থক্য একটাই, যে আগে ইন্ডাক্টর গুলো ছিল সিরিজে, এখন ক্যাপাসিটর গুলো সিরিজে। এবং এভাবে আমরা ইন্ডাক্টর থেকে আগের বার নিয়েছিলাম ফিডব্যাকটা, আর এখন ক্যাপাসিটর থেকে আমরা নিচ্ছি ফিডব্যাক ভোল্টেজ। এখানে যে C1 যে ক্যাপাসিটরটা দেখছো, এটা গ্রাউন্ড থেকে আর একটা টার্মিনাল, মানে গ্রাউন্ডের সাথে একটা টার্মিনাল এবং আর একটা টার্মিনাল চলে গেছে এটার বেজে। তার মানে হলো যে C1 এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে বা এখানে যে ভোল্টেজ তুমি পাবে সেটাই আমাদের মূলত ফিডব্যাক ভোল্টেজ হিসাবে আমরা বেজে দিচ্ছি। বুঝতে পারছো? আর আগে কি ছিল, যে এখানে একটা ইন্ডাক্টর ছিল এল অন, ওই এল অন এর অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হতো বা এখানে ভোল্টেজ ইন্ডিউস হতো সেটাই আমরা বেজে দিয়েছিলাম, এইটুকু শুধু পার্থক্য। তাহলে আমরা ওই একই রকম ভাবে জেনারেল থিওরি বলবো। তারপরে জেনারেল থিওরি পরে এই জেড ওয়ান Z2 Z3 এর টার্মসে আমরা একদম ওই যে অসিলেটরের যে জেনারেল ইকুয়েশন যেটা 5 নম্বর ইকুয়েশন এই পর্যন্ত আমরা ডিরাইভ করবো আগের মতে। তোমরা যারা হার্টলি অসিলেটর দেখেছো বা গত ক্লাসে ছিলে তারা এটুকু বুঝতে পারবে আশা করি, আর যারা ছিলে না বা এখনো দেখা হয়নি তারা হার্টলি অসিলেটরটা আগে পড়বে, তারপর এটা পড়বে। দেখবে যে এটার 80% সিমিলার। সিমিলার মানে কি একদম 80% জাস্ট আমি ওখান থেকে এখানে কপি পেস্ট করেছি হার্টলি অসিলেটর। এটাকে আরেকভাবে এটাকে অ্যানালাইজ করা যায়, তো ওভাবে আমরা না করে এটাতে করেছি, মানে হাইব্রিড প্যারামিটার ছাড়াও আরেকভাবে এটাকে অ্যানালাইজ করা যায় কোলপিটস অসিলেটর বা হার্টলি অসিলেটর এটাকেও। কিন্তু আমরা যেহেতু আগের গুলোকে হাইব্রিড প্যারামিটার দিয়ে এটাকে অ্যানালাইজ করছি, এই কারণে আমরা মিল রেখে এটা সবগুলোই হাইব্রিড প্যারামিটার দিয়ে করলাম আর কি। আর অ্যানালাইসিস অফ কোলপিটস অসিলেটর এখান থেকে আমাদের মূলত আলাদা। বুঝছো? আমরা ফ্রিকোয়েন্সি কিভাবে জেনারেট করে সেটা এখানে বললাম, কিভাবে ফিডব্যাক হয় সেটা এখানে বললাম। এখন আমাদের এই যে এই যেই মডেল যেটা আছে সেই মডেল অনুযায়ী আমরা এই ইকুয়েশন গুলো ডিরাইভ করেছি। এখন এই 5 নম্বর ইকুয়েশনে Z1 Z2 Z3 এটার ভ্যালুগুলো আমরা বসাবো। তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? ফার্স্ট মনে হচ্ছে? না স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন Z1টা দেখো, Z1 ছিল আমাদের মূলত C1 এর জন্য যে ইয়াটা হয় ইম্পিডেন্স হয়, C1 এর জন্য ইম্পিডেন্স হচ্ছে 1/j⍵C1। Z2 হচ্ছে C2 ক্যাপাসিটরের জন্য ইম্পিডেন্স, তাহলে 1/j⍵C2। আর Z3 হচ্ছে আমাদের ইন্ডাক্টর যেটা ছিল যেটা প্যারালালে C1 এবং C2 এর, সেটা হচ্ছে j⍵L। তো এই Z1 Z2 Z3 এর ভ্যালুগুলো এই ইকুয়েশনে জাস্ট বসিয়ে দাও, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাই। Z1 এটা এখানে বসালাম, Z2 এর ভ্যালু বসালাম, এটা সবগুলো বসানোর পরে এই 5 নম্বর ইকুয়েশন থেকে আমরা এটাকে পেতে পারি। এখন এখানে দেখো যে j⍵ নিচে এবং j⍵ উপরে, এটা কেটে যায়, তাহলে এখানে শুধু L/C1 থাকে। এখান থেকে আমরা j⍵কে কমন নিতে পারি, j⍵ যদি কমন নেওয়া হয় তাহলে এখানে j⍵, এটা Lটা ফ্রি হলো, আর যেহেতু নিচে আছে এটা উপরে গেলে পরে -j হয়। আর ওমেগাকে কমন নিচে যেহেতু আবারও, তাহলে এখানে মানে ওমেগা স্কোয়ার নিচে হচ্ছে আর কি। তাহলে এটা একই রকম ভাবে এটা মাইনাস হবে, সেই কারণে টার্ম গুলোকে পরে লিখেছি। তাহলে L-1/ω² -1/ω²C2। আর প্রথম টার্মটা থেকে আমরা একই রকম ভাবে ইয়াকে j⍵ দিয়ে গুণ করো, তাহলে এটা -1 হয় এবং সে মাইনাসটা এগিয়ে দিয়েছে, আর ওমেগা গুণ হয়ে এখানে ওমেগা স্কোয়ার। তাহলে -1/ω²C1 C2। আর 1+HF যা ছিল একই রকমই আছে। এখন এই যে ইয়াটা তোমার ইকুয়েশনটা এখানে তৈরি হলো, আমরা এখানে যেটা যেটা এ পর্যন্ত পেলাম আর কি। এখানে বাম দিকেরটা আমাদের কমপ্লেক্স একটা
নাম্বার। এখানে রিয়েল ইমাজিনারি দুটোই আছে, ডান দিকে আবার একই কথা, যে এটা একই রকম সমান হতে হবে। তো আমরা রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আগের মতো করেই এখানে সমান করে একটাতে পাবো হলো ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, যেটা কিনা ইমাজিনারি পার্টগুলোকে সমান করে পাওয়া যায়। আর রিয়েল পার্টগুলোকে সমান করে পাবো আমরা যে কন্ডিশন ফর সাস্টেন্ড অসিলেশন, মানে অসিলেশনটা সাস্টেন করবে কোন কন্ডিশনে, সেই কন্ডিশনটা আমরা পাবো হলো এই রিয়েল পার্টগুলোকে ইকুয়েট করে। তো আমরা সর্বপ্রথম ইমাজিনারি পার্টকে যদি ইকুয়েট করি, তাহলে এখানে ইমাজিনারি পার্ট আছে হলো শুধুমাত্র এই যে মাঝেরটা, এই শেষের থার্ড টার্মটাও রিয়াল, ফার্স্ট টার্ম যেটা আছে এটাও রিয়াল। তাহলে আমাদের শুধু এই সেকেন্ড টার্মটা এখানে ইমাজিনারি, এখানে যেটাকে আমরা বাদ দিয়ে যেটুকু থাকছে মানে রিয়েল পার্টে, ইমাজিনারি পার্টে যেটুকু অংশ আছে ডান দিকে যেহেতু কিছু নাই, তাহলে এটা জিরো থাকছে। তাহলে এই ওমেগা এবং এইচ এই এটা কোনোটাই জিরো না, তাহলে মাঝের অংশটা জিরো হবে ব্র্যাকেটের মধ্যে। তাহলে এটাকে আমরা জিরো ধরি এবং সাথে করে আমরা কি করি, এটাতে তোমার মানে এল কে পাশে নিয়ে গেলাম, এগুলো বামে থাকলো, ওমেগা স্কোয়ারকে কমন নেওয়া হলো। তাহলে 1/ওমেগা স্কোয়ার থাকছে কমন আকারে, 1/c1 প্লাস 1/c2, এবং এলটা ডানে চলে এসেছে। তারপরে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করো, দিয়ে আমরা মূলত ওমেগা স্কোয়ারের ভ্যালুটা বের করবো। ওমেগা স্কোয়ার তাহলে c1 প্লাস c2 ডিভাইড বাই এল ইন্টু c1 c2। এখন ওমেগা স্কোয়ার, তাহলে এটা কি স্কোয়ারের পাশে উঠে দিয়ে দাও, তাহলে স্কোয়ার রুট হলো, এবং এটা ওমেগা সমান আমরা জানি 2πf c1, তাহলে আমরা এখানে পাচ্ছি হলো 1/2π ইন্টু রুট অফ c1 প্লাস c2 বাই এল ইন্টু c1 c2। এটা হচ্ছে আমাদের মূলত এই কলপিটস অসিলেটরের ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। আর সাস্টেন্ড অসিলেশনের জন্য অসিলেশনটা সাস্টেন করবে কখন, যখন আমাদের মূলত এই যে 6 নম্বর ইকুয়েশন যেটা আমরা পেলাম এখানে সবগুলো ভ্যালু বসানোর পরে এটার রিয়েল পার্টটা আমরা ইকুয়েট করবো। রিয়েল পার্ট যেটা আমরা ইকুয়েট করি, তাহলে এখানে ফার্স্ট টার্মটা আছে রিয়েল পার্ট, এবং এই যে লাস্টে যেটা আছে এইটুকু অংশ আছে রিয়েল পার্ট। তাহলে এই দুটাকে আমরা যদি এখানে ইকুয়েট করি ডান দিকে জিরোর সাথে, মানে ডান দিকের সাথে আর কি, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাই। এখন এখানে আমরা এইচ এফ ই যেটা হাইব্রিড প্যারামিটার, যেটা ফরওয়ার্ড, এইচ এফ ইটা কি ছিল, ফরওয়ার্ড, মনে আছে তোমাদের? এইচ এফ ই ফরওয়ার্ড কারেন্ট রেশিও, তাই না? তো এইচএফই যে এইচএফ এর যে ভ্যালুটা সেটা আমরা মূলত জানতে চাই। তো এটাকে বামে রেখে বাকি সবগুলোকে আমরা ডানে পাঠিয়ে দেবো। তাহলে এল বাই c1, এটা মাইনাসটা ছিল এখানে, এটা প্লাস থাকছে আর কি, এই কারণে এটা এ পাশে চলে গেল সমান চিহ্নের। তারপরে তোমার ওমেগা 1/ওমেগা স্কোয়ার c1 c2 এগুলো সবগুলো ডানে পাঠিয়ে দাও, এই ওয়ানটাকে ডানে নিয়ে আসো। তাহলে আমরা এইচ এফ এর যে ভ্যালু পাচ্ছি এটা হচ্ছে আমাদের মূলত ওমেগা স্কোয়ার c2 l1 -1। এখন ইয়াটা এখানে একটা ঝামেলা আছে, সেটা হলো যে এইচ এফ এর মধ্যে ওমেগা থেকে গেছে ফ্রিকোয়েন্সি। আমরা এইচএফই যেটা হাই মানে তোমার যে কন্ডিশন ফর সাস্টেন অসিলেশনে যে হাইব্রিড প্যারামিটার যখন আমরা বের করব, এখানে ফ্রিকোয়েন্সির কোনো টার্ম আমরা রাখতে চাই না। আগেও যেটা আমরা করেছি যে এখানে ফ্রিকোয়েন্সি আমরা রাখতে চাই না। তাহলে ওমেগা স্কোয়ারের ভ্যালু আমরা আগে বের করেছি, দেখো ওমেগা স্কোয়ারে আমরা এখানে রেখেছিল যে বের করেছি এটা যে c1 প্লাস c2 ডিভাইড বাই এল ইন্টু c1 c2। তাহলে ওমেগা স্কোয়ারের জায়গায় আমরা ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে ওমেগা সময়তে আমরা এই কথাটা লিখলাম। তাহলে এখানে c2 এবং l2 উপরে নিচে কেটে যাবে এবং শুধু নিচে c1 থাকবে। এই c1 কে উভয়ের নিচে দিয়ে দাও, তাহলে এখানে 1/c1, c1/c1 মানে হলো 1, তাহলে a1 এবং এখানকার -1 কেটে যাচ্ছে, শুধুমাত্র এখানে c2/c1 থাকছে। তাহলে এই কন্ডিশন ফর সাস্টেন অসিলেশন বা মেইনটেনেন্সের জন্য, অসিলেশনটা মেইনটেইন করার জন্য আমাদের মূলত এইচএফই কে c2/c1 এটা হতে হবে আর কি, বুঝছো? এই হচ্ছে আমাদের মূলত কলপিটস অসিলেটরে যেটুকু থিওরি ছিল। এবং তারপর একটা এক্সাম্পল আছে, তোমরা এটা করবে যে আমাদের মূলত যে কলপিটস অসিলেটরে যে ফ্রিকোয়েন্সি ডিটারমাইনিং নেটওয়ার্কের c1 এর ভ্যালু এটা, c2 এর ভ্যালু 0.01 মাইক্রো ফ্যারাড, এবং এল এর ভ্যালু হচ্ছে 15 মাইক্রো হেনরি। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন কত হবে? ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের জন্য আমরা এখানে যেটা ফ্রিকোয়েন্সি একটা ইকুয়েশন বের করলাম, এই ইকুয়েশনে জাস্ট ভ্যালুটা বসিয়ে দিবে, তাহলে আমাদের মূলত এটা হার্টজ ইউনিটে ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাবেন। সেটা হয় মোটামুটি তোমার মানে 1361 কিলো হার্টজ অথবা 1.361 মেগা হার্টজ। এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, এটা কি সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? স্যার এটা অনেক সহজ ছিল, কারণ ওটা বুঝতে পারলে স্যার এটা অনেক হ্যাঁ, সহজ একদম মনে ইজি। আমাদের ওই যে হার্টলি অসিলেটর যদি বুঝো তাহলে এটা খুব ইজি, একদম একই রকমই আর কি, শুধুমাত্র যে c1 এবং মানে c এবং l এটার ইন্টারচেঞ্জ, আর কিছু না। স্যার। হ্যাঁ, স্যার এই কলপ্রিট অসিলেটরের অ্যাডভান্টেজটা কি হবে, মানে যেটা আমরা হার্ডলি অসিলেটর থেকে করেছি?
হার্টলে অসিলেটর, কলপিস অসিলেটর মূলত একই রকমই, দুটোই মূলত একই রকমই, দুইজন বিজ্ঞানী আলাদা আলাদা ভাবে বানিয়েছেন, তাদের নাম অনুযায়ী মূলত এটা করা হয়েছে। এবং এটাতে অ্যাডভান্টেজ আছে কিছু, যেটা হলো ফ্রিকোয়েন্সি তুমি কন্ট্রোল করতে পারো, এই সে এগুলো মূলত বলা যাবে। কিন্তু হার্টলে অসিলেটরও ফ্রিকোয়েন্সি তুমি ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারো, এল এর ভ্যালু, সি এর ভ্যালু চেঞ্জ করে, মানে তোমার এটা অ্যাডজাস্টেবল হয়। এইটা হচ্ছে মূলত এই দুটো হার্টলে অসিলেটর এবং কলপিটস অসিলেটরের অ্যাডভান্টেজ, যে এটার অসিলেটর একটা, কিন্তু এটা ফিক্সড ভ্যালুর অসিলেটর না, আমরা এটা ইচ্ছা মতো ভ্যারি করতে পারি। কিন্তু অসুবিধা আছে একটা, দুইটাতেই আমাদের একটা কমন অসুবিধা, সেটা হলো যে এই যে এল এবং সি এর যে ভ্যালু, এটা আমাদের ফ্রিকোয়েন্সি মানে কেমন হবে অসিলেটরে সেটা ডিটারমাইন করছে। এবং এল এর ভ্যালুটা মূলত তোমার এই ইয়ার উপরে, মানে এনভায়রনমেন্টের টেম্পারেচার উপরে আমাদের এল এর এবং সি এর যে ইয়ারটা, মানে তোমার যে এটা যে ফ্রিকোয়েন্সিটা, এটা ভ্যারি করতে পারে। তো এটা যদি টেম্পারেচারের জন্য যদি ভ্যারি করে, তাহলে আমাদের মূলত ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে, আমরা যে ফ্রিকোয়েন্সি চাচ্ছি সেটা থেকে অন্য কিছু আমরা পাবো। এটা একটা বড় অসুবিধা, বুঝছো। এলসিজি যত আমাদের এরকম ইয়ে আছে, মানে অসিলেটর আছে, সবগুলো নিয়ে আমাদের কমন প্রবলেম এটা, যে টেম্পারেচারের সাথে সাথে এটার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনটা কম বেশি হতে পারে। আচ্ছা, তারপরে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে তোমার ক্রিস্টাল অসিলেটর। ক্রিস্টাল অসিলেটর, এটাতে আমাদের মূলত পিজো ইলেকট্রিক ক্রিস্টাল ব্যবহার করা হয়। পিজো ইলেকট্রিক ক্রিস্টাল বা পিজো ক্রিস্টাল অনেক সময় বলে আর কি, বা কোয়ার্টজ ক্রিস্টাল, এই টাইপের যে, মানে কোয়ার্টজ নামে একটা যে ম্যাটেরিয়াল আছে তোমরা জানো, এই ক্রিস্টালটা এক ধরনের পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল। এবং পিজো ইলেকট্রিক মানে হলো যে এক ধরনের ম্যাটেরিয়াল পাওয়া যায় যেখানে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, মানে প্রেসার যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে সেখানে ওই ক্রিস্টালে কোনো একটা ডাইমেনশনে তুমি ইলেকট্রিসিটি জেনারেট হতে দেখবে, মানে ভোল্টেজ জেনারেট হতে দেখবে। এই ক্রিস্টাল গুলো সাধারণত হেক্সাগোনাল টাইপের হয়। এই যে এখানে যেটা দেখছো ছবিটা ডান দিকে, এটা একটা কোয়ার্টজ ক্রিস্টাল এর বা পিজোইলেকট্রিক ক্রিস্টালের একটা ছবি, এবং এই ছবিগুলো সাধারণত হেক্সাগোনাল ক্রিস্টাল স্ট্রাকচার হয়। এবং এটার তিনটা অ্যাক্সিস থাকে, একটাকে বলা হয় অপটিক অ্যাক্সিস, একটাকে বলা হয় মেকানিক্যাল অ্যাক্সিস, আর একটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল অ্যাক্সিস। তো এই মেকানিক্যাল অ্যাক্সিসে যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো বা প্রেসার অ্যাপ্লাই করো, তাহলে ইলেকট্রিক্যাল অ্যাক্সিসে তুমি এটার ভোল্টেজ জেনারেট হতে দেখবে, মানে তুমি একটা পটেনশিয়াল ডিফারেন্স জেনারেট হতে দেখবে। আবার এই ভোল্টেজ অ্যাক্সিস যেটা, মানে তোমার যে ইলেকট্রিক্যাল অ্যাক্সিস যেটা, সেখানে তুমি যদি একটা পটেনশিয়াল অ্যাপ্লাই করো, তাহলে মেকানিক্যাল অ্যাক্সিসে তুমি স্ট্রেস দেখতে পাবে, মানে এটা এ বরাবর হয় সংকুচিত হবে অথবা প্রসারিত হবে। বুঝছো, মজার একটা ব্যাপার, এই ক্রিস্টালগুলো এই প্রপার্টিটা হোল্ড করে। এবং এই প্রপার্টি আমাদের অনেক জায়গাতেই আমরা মোটামুটি পাই, এমনকি ডিএনএ তেও এরকম ধরনের প্রপার্টি পাওয়া যায় আর কি, মানে ডিএনএ ক্রিস্টাল যদি বানানো যায় আর কি সেক্ষেত্রে। তো এই এই জিনিসটা ব্যবহার করে অনেক জায়গাতে এই পিজোইলেকট্রিক ম্যাটেরিয়ালকে ব্যবহার করা হয়। পিজোইলেকট্রিক ম্যাটেরিয়ালের জন্য ব্যবহার করার জন্য আমরা মূলত এরকম ধরনের শেপ, এরকম শেপে তুমি অনেক কিছু দেখবে ইলেকট্রিক যন্ত্রপাতির মধ্যে। যেমন এই জিনিসটা কি কেউ দেখেছো কখনো? এটা দেখে কেমন মনে হচ্ছে, কেউ কি বলতে পারবে? এটা অথবা এই যে মাঝে নিচে যে ছবিগুলো রয়েছে তার মধ্যে এরকম ধরনের, এটা অথবা এই যে ছোট এগুলো যেটা দেখা যাচ্ছে এখানে, কেউ দেখোনি? দেখে থাকবে হয়তো, খেয়াল করোনি এভাবে। তো আমি বলে দিচ্ছি, আহ, আগেকার যে ঘড়িগুলো পাওয়া যেত না, যে ডিজিটাল যে ঘড়িগুলা, ক্যাসিও বা এই টাইপের যে ঘড়িগুলা, বুঝছো, মানে অনেক আগের কথা বলছি আর কি। তো সেটা যদি কেউ ভেঙে থাকো ছোটবেলায়, খেলা চলে তো আমরা সবকিছু ভাঙি না, তো কেউ যদি এরকম খুলে থাকো বা ভেঙে থাকো, তাহলে দেখবে যে ওর মধ্যে এই এই টাইপের কিছু জিনিস দেখা যায়, খুবই ছোট, মানে এটা ছবিতে অনেক বড় দেখানো হচ্ছে, কিন্তু এটা ডাইমেনশন হবে তোমার এইদিকে 1 মিলিমিটার আর এদিকে 3 মিলিমিটার হতে পারে, 3-4 মিলিমিটার এরকম ধরনের ডাইমেনশন এটা। তো খুবই ছোট আকারের একটা জিনিস, যেটা কিনা এখানে এটার অসিলেটর হিসাবে আমরা এটা মানে নামে চিনি আর কি এটাকে, বা ক্রিস্টাল অসিলেটর নামে এটাকে চিনি। এবং এটার মধ্যে থাকে হলো এই পিজোইলেকট্রিক ক্রিস্টাল, এবং এটারই একটা অংশ, জাস্ট এই পিজোইলেকট্রিক ক্রিস্টালের একটা অংশ এর মধ্যে দেওয়া থাকে, এবং এর দুই দিকে ইলেকট্রোপ্লেটিং করে এটাকে কানেক্ট করা থাকে। মানে এটা তো ক্রিস্টাল যেহেতু, এখানে তো তুমি তো কন্ডাক্টিং তুমি কোনো কিছু এখানে পাবে না মূলত, তাহলে কন্ডাক্টিং এর জন্য বা এটাকে তোমার
সরি, এটাতে তোমার যে পটেনশিয়ালটা অ্যাপ্লাই করার জন্য অথবা মেকানিক্যাল স্ট্রেস অ্যাপ্লাই করে পটেনশিয়ালটা এখান থেকে পাওয়ার জন্য তোমাকে একটা কন্ডাক্টর এখানে কানেক্ট করতে হবে। সেই কন্ডাক্টর কানেক্ট করার জন্য এটাকে ইলেকট্রোপ্লেটিং করা হয় দুইটা, মানে তোমার ইলেকট্রিক্যাল অ্যাক্সিসে দুইটা সাইডে আর কি। মানে এটা যদি তুমি এই রাস্তা থেকে যদি একটা ক্রিস্টাল মনে করো, এটার এই অ্যাক্সিসটা মনে করো, মানে এইদিকে এ বরাবর যে অ্যাক্সিসটা এটা মনে করো এটার ইলেকট্রিক্যাল অ্যাক্সিস। ইলেকট্রিক্যাল অ্যাক্সিসের এইদিকে একটা প্লেট, এদিকে একটা প্লেট আমাকে পাশাপাশি রাখতে হবে। তো এই জন্য করা হয় কি, এই প্লেটে মানে এই সাইডে ইলেকট্রোপ্লেটিং করা হয় এবং এই সাইডেও ইলেকট্রোপ্লেটিং করা হয়, যাতে করে তোমার এখানে কন্ডাক্টরটা কানেক্ট করা যেতে পারে আর কি। তো এভাবে এটা কানেক্ট করে দুইটা টার্মিনাল এখানে নেওয়া হয়, এর কোনো প্লাস মাইনাস নাই। এখানে আমরা যদি পটেনশিয়াল অ্যাপ্লাই করি তাহলে মূলত এটা অসিলেট করতে থাকে আর কি। মানে পটেনশিয়ালটা অসিলেট করতে থাকে, মানে অ্যাপ্লাই করলে এটা মূলত এখানে একটা অসিলেশন তুমি পাবে আর কি। এবং এটার যে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন যেটা লেখা থাকে এর গায়ে, মোটামুটি এখানে যে 32.768 লেখা আছে, এটা যে কিলো হার্টজ ইউনিটে লেখা, এবং এটাতে তুমি এক্স্যাক্টলি এই ফ্রিকোয়েন্সিটাই পাবে। এর থেকে কম বা বেশি হতে দেখবেন। এটা যেটা একটা ক্রিস্টালের প্রপার্টি, এটা টেম্পারেচার বা এনভায়রনমেন্টাল অন্যান্য ফ্যাক্টরের উপর এটা ডিপেন্ড করে না, এবং প্রিসাইজলি এই ফ্রিকোয়েন্সিটাই পাওয়া যায়। আর নিচে যেগুলো দেখছো এই ধরনের ডিভাইসগুলো তুমি যত ডিজিটাল ইলেকট্রনিক্স আছে যেখানে ক্লক পালসের দরকার আছে, ক্লক পালস মানে কি জিনিস সেটা তোমরা সামনে মাস্টার্সে পাবে। মানে আমাদের যে কোনো আচ্ছা, যারা তোমরা ইয়ে পড়েছো, মানে কি বলে এটাকে, ডিজিটাল ইলেকট্রনিক্সে তোমার যে, আচ্ছা যাক, ক্লক পালসের কথা তোমরা হয়তো এটা পড়েছো আর কি এদিকে। তো এই ক্লক পালস যেখানে যেখানে আছে সেসব জায়গাতে আমাদের মূলত এই ডিভাইসগুলো ব্যবহার করা হয়। এখানেও এটাও মূলত এই কোয়ার্টজ ক্রিস্টাল দিয়ে এটা এরকম শেপে বানানো হয়ে থাকে আর কি। এটার এই ধরনের গুলো সাধারণত মানে যেটা বড় সাইজের, এটা ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনটা আরেকটু হায়ার হয়, সেটা মেগা মেগা হার্টজ রেঞ্জে সাধারণত এটা ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, বা আরো বেশি গিগা হার্টজ রেঞ্জেরও হতে পারে। তো এটা পাওয়া যাবে হলো তোমার মোটামুটি কম্পিউটার, ল্যাপটপ, এই ধরনের ডিভাইসগুলো না এটা পাওয়া যায়। তো যাক, আমরা এখানে আমাদের ইয়াতে ফিরে আসি। তো পিজো ইলেকট্রিক নামটা কি থেকে আসলো? পিজো ইলেকট্রিকের মধ্যে যে গ্রিক ওয়ার্ড পেজেন, এই কথাটার নাম হলো এটা হলো প্রেসার থেকে আসে। এটা মানে হলো প্রেসার বা তোমার প্রেস করা বা স্কুইজ করা, এটা এটা বোঝায় হলো এই ওয়ার্ডটা দিয়ে। আর ইলেকট্রন মানে তো বুঝতে পারছো ইলেকট্রিসিটি এখানে জেনারেট হচ্ছে, মানে এখানে প্রেসার অ্যাপ্লাই করলে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, এরকম একটা ব্যাপার। এখান থেকে নামটা দেওয়া হচ্ছে পিজো ইলেকট্রিক। এবং পিজো ইলেকট্রিকের একটা খুব মজার একটা ব্যাপার, সেটা হলো যে 1 সেন্টিমিটার কিউবে যদি একটা কোয়ার্টজ ক্রিস্টাল হয় এবং সেখানে তুমি যদি 2 কিলো নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে পারো, তাহলে সেখান থেকে তুমি 12,500 ভোল্ট জেনারেট হতে দেখবে এই দুই মানে এর দুই সাইডে আর কি। বুঝতে পারছো কত হিউজ পরিমাণে ভোল্টেজ এটা? 1 সেন্টিমিটার কিউবে 2 কিলো নিউটন, এটা এই পরিমাণ যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করতে পারি তাহলে সেটাতে আমরা এই 12,500 ভোল্ট জেনারেট হতে দেখবো, মানে হিউজ ভোল্টেজ এটা। এবং তোমরা ওই যে রান্নাঘরে দেখো না যে একটা, মানে একটা জিনিসে চাপ দিলে পরে আগুন ধরে, গ্যাস চুলা যখন জ্বালানো হয়, অথবা গ্যাস লাইটে যেটা দেখো যে গ্যাস লাইটে একটা হচ্ছে চাকা ঘোরায়, আর একটাতে তোমার এই যে টিপ দিলে পরে একটা কট করে আওয়াজ হয় এবং সেখান থেকে তোমার ফায়ারিংটা হয়। তো সেখানে যদি ওটা ভেঙে দেখো তাহলে দেখবে যে তার মধ্যে, মানে না ভেঙে দেখা যায়, খুলে দেখা যায় আর কি। তো যদি খুলে দেখো তাহলে সেখানে দেখবে যে আহ তোমার ওই যে একটা ওই ডিভাইস পাওয়া যায় ছোট, এটাতে চাপ দিলে পরে এখানে ইলেকট্রিক শক লাগে। কেউ কি দেখেছে এটা? এটা মনে জি হয় দেখে থাকবে। তো ওর ভিতরেও পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে, তুমি যখন এখানে প্রেসার দিচ্ছ ওইটাতে স্প্রিং এ সব প্রথমে এনার্জিটা স্টোর হচ্ছে, এবং একটা সার্টেন ফোর্স এটা অতিক্রম করার পরে ওখানে একটা লকিং এর ব্যবস্থা থাকে, ওই লকটা এখানে স্ক্রিপ করে তো খুব ফোর্সে যে ওই পিজো ইলেকট্রিক স্টাইলের উপরে স্ট্রাইক করে, এবং তখন একটা ভোল্টেজ জেনারেট হয় এবং সেই ভোল্টেজটা খুবই বেশি, যাতে করে একটা তোমার যে ইলেকট্রিক ফায়ারিং সেখানে হতে পারে এরকম ধরনের। এবং ওই ফায়ারিং থেকেই এটা গ্যাসের ইগনিশনটা তৈরি করে, ওখানে মূলত পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। তো এই হচ্ছে আমাদের পিজোইলেকট্রিক ম্যাটেরিয়ালের বিভিন্ন কথা। এখন আমরা এটাকে ক্রিস্টাল অসিলেটর হিসেবে কিভাবে ব্যবহার করব? এটাকে তুমি যখন এরকম অসিলেটর দুই দিকে ইলেকট্রোপ্লেট করে এরকম কানেক্ট করবে তখন সেটা এরকম ধরনের স্ট্রাকচার হয়, এবং সেখানে এরকম স্ট্রাকচার হলে এইদিকে একটা প্লেট, এদিকে একটা প্লেট, এবং তার মাঝে ক্রিস্টাল। এবং প্লেটগুলো যেহেতু আমাদের মেটালিক, তাহলে এই মেটালিক প্লেটের জন্য এরা নিজেরা একটা ক্যাপাসিটেন্স এখানে ফর্ম করবে, যেটা এখানে তোমার এই যে মাউন্টিং ক্যাপাসিটেন্স আমরা বলতে পারি। মানে এটাতে আমরা মাউন্ট করেছি, মানে এটাকে আটকেছি, এটাকে আমরা মাউন্ট করা বোঝাচ্ছি। এবং এই শুধুমাত্র ইলেকট্রো প্লেটিং করে, মানে যে এই প্লেটগুলোর জন্য যেটুকু ক্যাপাসিটেন্স হয় সেটা হচ্ছে মাউন্টিং ক্যাপাসিটেন্স, সিএম।
ক্যাপিটাল এম। আর এর মাঝে যে ক্রিস্টালটা আছে সেই ক্রিস্টালের মধ্যে আমরা যদি এরকম ইলেকট্রিক এনার্জি যদি দিই তাহলে সেটা এরকম স্ট্রেচড হচ্ছে এবং সেটা আবার এখান থেকে ওই ইয়েটা আমরা ফিরে পাচ্ছি। এখানে একটা এমন কিছু একটা মনে হচ্ছে যেখানে এটা এনার্জি স্টোর করে রাখতে পারে এবং এই ক্রিস্টালের মধ্যে কিছুটা রেজিস্ট্যান্সও দেখা যায়। তো এটাতে এরকম মনে হতে পারে যে আমাদের এটার ইকুইভ্যালেন্ট সার্কিট এইভাবে ড্র করতে পারে, যেখানে একটা ইন্ডাক্টর থাকবে, একটা রেজিস্টর থাকবে এবং একটা ক্যাপাসিটর থাকবে। তো ইন্ডাক্টর, রেজিস্টর এবং ক্যাপাসিটর এই তিনটাই আমাদের মূলত এর ক্রিস্টালটার একটা ইকুইভ্যালেন্ট। এবং সেটার সাথে কি আছে, আমাদের এর সাথে প্যারালালি আমরা আর একটা জিনিস লাগিয়েছি, যেটা কিনা যে আমাদের এই ক্যাপাসিটরটা মানে এই ইন্ডাক্টর, এটা এই ইয়াটা তোমার এই যে মাঝে যে ক্রিস্টালটা, এই ক্রিস্টালের এক সাইডে যদি আমরা এরকম ধরে যে একটা ইন্ডাক্টর এবং ওই সাইডে যদি আমরা ধরে যে এর সাথে এই ইন্ডাক্টর, রেজিস্টর, ক্যাপাসিটর সিরিজ হওয়ার পরে অপোজিট টার্মিনাল হচ্ছে এটা, ওই টার্মিনালের সাথে এই ক্যাপাসিটরের এদিকের একটা টার্মিনাল এবং এইদিকের টার্মিনালের সাথে ক্যাপাসিটর ওইদিকে টার্মিনাল, মানে দুইটা টার্মিনাল একসাথে আছে, তাহলে এখানে প্যারালাল থাকলো। তাহলে মাউন্টিং এর জন্য যে ক্যাপাসিটরটা, তাহলে এটা ওই ক্রিস্টালের ইকুইভ্যালেন্ট যেটুকু অংশ তার সাথে এটা প্যারালাল থাকছে, তাহলে এটার ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে আমরা এইভাবে ড্র করতে পারি। এবং এরকম সার্কিট যখন আমরা ড্র করছি তখন সেখানে দেখা যাবে যে এই কিছু অংশ আছে হলো সিরিজ সার্কিট এবং সাথে এর সাথে আবার এটা প্যারালাল সার্কিটও আছে। তো সিরিজ সার্কিটের জন্য মানে সিরিজ সার্কিট আমরা বলি রেজোন্যান্ট সার্কিট এবং প্যারালাল সার্কিটকে আমরা বলি অ্যান্টি রেজোন্যান্ট সার্কিট। সিরিজ সার্কিটে কি হয়, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে এর ইম্পিডেন্সটা মিনিমাম হয়, আর প্যারালাল সার্কিট হলে পরে এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্সটা ম্যাক্সিমাম হয়। তাহলে যখন সিরিজ সার্কিট, এটা শুধুমাত্র এলসি আর সিরিজ সার্কিট হচ্ছে এটা। আর যদি প্যারালাল সার্কিট হয় তাহলে তখন আমরা এই আরটাকে আমরা যদি বাদ দিই তাহলে এটা এই আবারও ওই এলসিআর প্যারালাল সার্কিট হচ্ছে। বুঝছো? তো সিরিজ কন্ডিশনে হলো পরে আমরা এখানে একটা ফ্রিকোয়েন্সি পাবো যেটাতে আমাদের এই সিরিজ পার্ট যেটুকু আছে এটার যে তোমার কি বলে ইম্পিডেন্স এখানে মিনিমাম হবে। আর প্যারালাল সার্কিটের জন্য আমরা আর একটা ফ্রিকোয়েন্সি পাবো যেটাতে আমার টোটাল যে ইয়াটা ইম্পিডেন্সটা একদম এই পজিশন এবং এই পজিশনে মানে দুই টার্মিনালে এখানে আমাদের ইম্পিডেন্সটা ম্যাক্সিমাম হবে। তো আমরা যদি ফ্রিকোয়েন্সি রেসপেক্টে ইম্পিডেন্সের একটা গ্রাফ আঁকাই তাহলে সেই গ্রাফে আমরা এরকম দুইটা পিক পাচ্ছি, একটা হচ্ছে তোমার মানে পিক বলতে কি দুইটা স্লোপ যেখানে জিরো হয় এরকম একটা পজিশন পাচ্ছি, যেখানে আমাদের মূলত ইম্পিডেন্সটা একটা মিনিমাম হলো এই পজিশনে, যেখানে তারপরে ইম্পিডেন্স আমরা কিছু পাচ্ছি এখান থেকে, এটা তো জিরো না, জিরো হচ্ছে মূলত এটাতে। তো এখানে ইম্পিডেন্সটা যেটুকু এখানে আছে বলে মনে হচ্ছে এটা মূলত এর রেজিস্ট্যান্স পার্ট যেটুকু এইটুকু আছে হলো এইটুকু এই মিনিমাম এইটা। আর যদি আর একটু ফ্রিকোয়েন্সি যদি আমরা বাড়াই তাহলে এর থেকে একটু হায়ার ফ্রিকোয়েন্সিতে দেখা যাবে যে ইম্পিডেন্সটা আবারও ম্যাক্সিমাম হচ্ছে, তারপর আবার ফ্রিকোয়েন্সি বাড়ালে আবারও এটা কমতে থাকবে এবং এরপরে চলতে থাকবে আর কি। তো যাই হোক, এরপরে যে ফ্রিকোয়েন্সিটা হলো এটা মূলত আমাদের প্যারালাল রেজোনেন্স অ্যান্টি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে আমাদের মূলত রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হচ্ছে F1 যেটা। বুঝতে পারছো? একটু আরেকটা বলুন। আচ্ছা, এটা আবার বললে আমাদের এখানে দেখো এইটুকু অংশ তো আমাদের সিরিজ সার্কিট, এটা তো কনফার্ম তাই না? তাহলে সিরিজ সার্কিটের জন্য আমরা একটা ফ্রিকোয়েন্সি পাই যেটাতে আমাদের ইম্পিডেন্সটা মিনিমাম হয়। আমরা যদি ফ্রিকোয়েন্সি এবং ইম্পিডেন্স একটা গ্রাফ প্লট করতে চাই যেখানে ফ্রিকোয়েন্সি একদম জিরো থেকে আমরা বাড়াতে থাকবো, একটা ফ্রিকোয়েন্সিতে যে দেখবো আমাদের এই যে টোটাল মানে এই ব্রাঞ্চের যে ইম্পিডেন্স এটা একবার মিনিমাম হবে। মিনিমাম কেন হবে? কারণ এই ব্রাঞ্চের ফ্রিকোয়েন্সি ইম্পিডেন্সটা মিনিমাম হয়ে গেছে বলে। সিরিজ যে ব্রাঞ্চটা আছে এই সিরিজ ব্রাঞ্চের ইম্পিডেন্সটা মিনিমাম হয়ে যাবে একটা ফ্রিকোয়েন্সিতে, তারপরে আবার একটা ফ্রিকোয়েন্সি পাবো যে ফ্রিকোয়েন্সি আমাদের সিরিজ ব্রাঞ্চ এবং এটা প্যারালাল মানে এই দুইটা মিলে আমাদের যা হয় এই এটা টোটালটার যে ইম্পিডেন্সটা এটা ম্যাক্সিমাম হয়ে যাবে ওই ফ্রিকোয়েন্সিতে, যেটা কিনা এরপরে এই যে F2 এখানে যেটা দেখানো হয়েছে এই ফ্রিকোয়েন্সিটা আমাদের মূলত অ্যান্টি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। এখানে আমাদের টোটাল যে ইম্পিডেন্স এটা ম্যাক্সিমাম এখানে হয়ে গেছে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, তাহলে যদি সিরিজ অংশটার জন্য যদি আমরা ধরি তাহলে সিরিজে যদি এটা রেজোনেন্স যদি এখানে হতে হয়, আমরা জানি যে রেজোনেন্স কখন হয় যখন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ম্যাগনিটিউডটা বা এর মডুলাসটা সমান যখন হয়ে যায়। তো তোমার যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যদি হয় ওমেগা এস এল, ওমেগা এস কেন? কারণ এটা সিরিজের জন্য। আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের জন্য 1/ωs/c। ওমেগা এস আবারও যেটা বললাম সিরিজ সার্কিটের জন্য। তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ারকে বামে নিয়ে আসলে তাহলে 1/LC এটা থাকছে, তাহলে এই ওমেগা এস স্কোয়ার ইকুয়ালস টু 1/LC। তাহলে এখান থেকে এফ এর ভ্যালুটা পাওয়া যাবে। এফএস যেটা মানে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন যেটা কিনা সিরিজ ব্রাঞ্চের জন্য সেটা 1/2π√LC, 1/√2πLC, 2π√LC। যাক, তাহলে এটা হচ্ছে আমাদের মূলত
ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন হচ্ছে এটা এই সিরিজ ব্রাঞ্চের জন্য এরকম হবে আর কি। আর যদি এটা প্যারালাল অংশটা যদি আমরা কনসিডার করি, প্যারালাল অংশের জন্য দেখো তাহলে এখানে প্যারালাল হবে কার সাথে, এইটুকু অংশের সাথে এটার প্যারালাল। তবে এটার মধ্যে আমাদের যে রেজিস্ট্যান্স অংশটা যেটা আছে এটাকে যদি আমরা নেগলেক্ট করি, যেটা জিরোর কাছাকাছি হয়, মানে রেজিস্ট্যান্সটা খুবই কম যদিও, এটাকে আমরা নেগলেক্ট করতে পারি চাইলে। নেগলেক্ট করতে পারলে আমাদের এই ব্রাঞ্চের ইম্পিডেন্স আর এই ব্রাঞ্চের ইম্পিডেন্সের মধ্যে মানে এটা সমান যখন হয়ে যাবে তখনই মূলত আমাদের রেজোন্যান্সটা হবে। তো এই ব্রাঞ্চের যে ইম্পিডেন্সটা সেটা আমাদের যেটা এখানে লিখতে পারি যে ওমেগা এল, মানে ওমেগা পি এল মাইনাস 1/ওমেগা পি সি। এখানে মাইনাস কেন, কারণ এখানে এইটুকু টোটালটা যখন আমরা একই সাথে বের করতে যাচ্ছি তখন এখানে 1/j ওমেগা সি ছিল, এই যেটা উপরে উঠে গেলে পরে এখানে মাইনাস হয়, তাহলে 1/ওমেগা পি সি। আর ডান দিকে যেটা হবে সেটা 1/j ওমেগা সি, মানে 1/j ওমেগা পি সি এম। সিএমটা হচ্ছে আমাদের যেটা কাপলিং সরি মাউন্টিং ক্যাপাসিট্যান্স যেটা, এবং এর আমরা মডুলাস নিয়ে এটাকে দুইটাকে ইকুয়েট করব, এবং যখন এই ইকুয়েশন মানে এটা সমান যখনই হবে তো সেই ফ্রিকোয়েন্সিতে আমাদের মূলত এটা অ্যান্টি রেজোনেন্ট হবে আর কি, বা ওই ফ্রিকোয়েন্সিটা আমাদের মূলত অ্যান্টি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। তো এখান থেকে তুমি এটাকে মডুলাস সাইনটা উঠিয়ে দাও, ওমেগা পি এটাকে বামে রেখো, সবগুলোকে ডানে পাঠিয়ে দাও। ওমেগা পি মানে হলো প্যারালালের জন্য যে ফ্রিকোয়েন্সিটা। এখন এই ওমেগা পি কে যদি আমরা কমন নিই এখান থেকে, তাহলে ডানে থাকছে হলো মানে ব্র্যাকেটের মধ্যে থাকবে 1/c প্লাস 1/cm। এখানে একটা লাইন জাম্প করেছি, এলটাকে নিচে পাঠিয়ে দাও, ওমেগা কে পাশে দিয়ে গুণ করে দাও, একবারে এখানে করেছি আর কি। তাহলে ওমেগা পি স্কোয়ার ইকুয়ালস টু এটা, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো যে এফ পি স্কোয়ার ইকুয়ালস টু 1/2 পাই রুট অফ সি প্লাস সিএম ডিভাইড বাই এল ইন্টু সি ইন্টু সিএম। এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন যদি এটাকে আমরা প্যারালালি কানেক্ট করি তাহলে। এখন বিষয় হলো যে আমরা এই এটা থেকে অসিলেটরটা কিভাবে পাবো আর অসিলেশনটা কিভাবে পাবো। আমাদের এটা হচ্ছে মূলত ফ্রিকোয়েন্সি ডিটারমাইনিং নেটওয়ার্কটা হচ্ছে এটা, আমরা এটাকে সিরিজে কানেক্ট করতে পারি অথবা দুইটা মিলে প্যারালালও কানেক্ট করতে পারি, বুঝছো? মানে এই শুধুমাত্র এই এটা সিরিজে থাকবে অথবা আমাদের প্যারালালে দুইভাবে এটা হতে পারে আর কি। তো যদি সিরিজে হয় তাহলে এটা সিরিজে করার জন্য আমরা এরকম ভাবে একটা কানেক্ট করবো যে কাপলিং ক্যাপাসিটর যেটা ছিল সি আগে, এটা ডান দিকে ছিল, তারপর আমরা এখান থেকে আউটপুট নিয়ে এটা ইনপুটে ফিড করেছিলাম। তো এটা সিরিজ ফিড বলা হয় এটাকে। আমরা যেটা সিরিজে ফিড করি তাহলে এটা আউটপুট থেকে আমরা যে কাপলিং ক্যাপাসিটরে দেবো, এবং কাপলিং ক্যাপাসিটর থেকে সরাসরি আমাদের যে ক্রিস্টাল যেটা সেই ক্রিস্টালে দেবো, এবং ক্রিস্টালের অপোজিট টার্মিনালটা দিব এর বেজে। তো আমরা এখান থেকে যখন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করবো সেই ভোল্টেজটার মানে অ্যাপ্লাই করার সাথে সাথে একটা কারেন্ট এখানে ফ্লো হয়ে এর উপরে একটা তুমি পটেনশিয়াল তুমি অ্যাপ্লাই করার মতো হলো, এবং সেই পটেনশিয়াল অ্যাপ্লাই করলে এটা যেহেতু অসিলেট করবে, এবং অসিলেশনটা মূলত আমরা এখানে ফিড করছি হলো এই বেজে, এবং তুমি ফাইনালি আউটপুটে একটা পিওর এটা যে অসিলেশন সেই ফ্রিকোয়েন্সির একটা অসিলেশন তুমি এখানে পাবে। এটা হচ্ছে মূলত এর কাজ। আমাদের এখানে মোট কথা হলো আমরা যে ক্রিস্টালের চারিদিকে যদি মানে এই দুই দিকে মানে ইলেকট্রিক্যাল অ্যাক্সিসে যদি আমরা একটা ইয়ে অ্যাপ্লাই করি, তোমার পটেনশিয়াল অ্যাপ্লাই করি, তাহলে সেখানে আমরা একটা অসিলেশন পাবো। এটা একটু মনে রাখো, তাহলে আমাদের এটা বাকিটা বোঝা সহজ হবে। এবং আর একটা হলো যেটা আমরা এটাকে প্যারালাল রেজোনেন্ট মোডে যদি এটাকে কানেক্ট করতে চাই, তাহলে কলপিটস অসিলেটরে যা ছিল ঠিক একই রকম ওই কলপিটস অসিলেটরের যে ইন্ডাক্টর, ওই ইন্ডাক্টরের জায়গাতে আমরা এখন ক্রিস্টালটাকে অ্যাপ্লাই করব, এবং ক্রিস্টালটা যদি এখানে দেওয়া হয় তাহলে দেখো ওই ক্যাপাসিটরটা যখন চার্জ হচ্ছিল সেই চার্জটা এখন ডিসচার্জ হবে এই ক্রিস্টালের উপর, এবং সেখানে একটা অসিলেশন তৈরি হবে। সেই অসিলেশনটা আমরা ফিড করছি আবারও এই কাপলিং ক্যাপাসিটর দিয়ে বেজে, তাহলে আমরা আবারও এই কালেক্টরে একটা অসিলেশন পাবো। এবং এর মধ্যে যে এই আর এবং সি মানে এটা যে তোমার ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে আমরা যেরকম ভাবে অ্যাম্পলিফায়ারের কথা যেগুলো বলেছিলাম, কলপিটস অসিলেটর আবার এদিকে হার্টলি অসিলেটর, এদিকেও ঠিক একই রকম কথা এটার জন্য প্রযোজ্য। এখানে আরো নাট্য এটা ভোল্টেজ ডিভাইডার রুল, আর এটা তোমার এখানে মূলত তোমার থার্মাল রানওয়ে বা এখানে যে এসি ব্লকিং এই বাইপাস ক্যাপাসিটর, এগুলো সবগুলো আগে যা ছিল একই রকম এখানেও। আর আরএফসিটা কি ছিল, রেডিও ফ্রিকোয়েন্সি চোখ, যেটা শুধুমাত্র ডিসি সাপ্লাই মানে ডিসি কে পাস করতে দেয়, এবং এসির জন্য এটা খুব বড় একটা বাধা। মানে এখানে যে অসিলেশনটা তৈরি হবে এই অসিলেশনটা যেন এর মধ্যে দিয়ে যে এই ভোল্টেজ সোর্সকে এফেক্ট না করে, এই কারণে এখানে আরএফসি চোখটা দেওয়া। একই রকম ভাবে এটাও তাই আরএফসি চোখ। এবং এটা আরেকটা কাজ করে যেটা কিনা তোমার ডিসি লোড, মানে আমরা এখানে আউটপুটে একটা লোড রেজিস্ট্যান্স এখানে দিই, তো এখানে কোনো লোড রেজিস্ট্যান্স দেওয়া হয়নি। এই আরএফসি চোখের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা এটাই লোড হিসাবে এর মধ্যে অ্যাপ্লাইড হচ্ছে আর কি। এই হচ্ছে আমাদের ক্রিস্টাল অসিলেটরের যে কথাগুলো ছিল। এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা তোমরা একটু করবে, চেষ্টা করবে আমাদের আগের ইকুয়েশন গুলো যেটা ডিরাইভ করলাম সেটা দিয়ে।
আর এর রেফারেন্স হচ্ছে হ্যান্ডবুক অফ ইলেকট্রনিক্স, যেটা আমরা পড়েছি সেটা থেকে মূলত বেশিরভাগই পড়ানো হলো, এবং কিছু অংশ ইন্টারনেট থেকে বা এই সাইটগুলো থেকে নেওয়া হয়েছে। তো এই পর্যন্ত তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। সম্ভবত নাই। আর এখানে যে এফসি আর এফপি ইকুয়েশন বের করলেন, এটা কি গ্রাফে ওই F1 আর F2 পয়েন্ট হ্যাঁ হ্যাঁ, গ্রাফে এফসি যেটা, এই এফএস যেটা, এফসি না ওই এফএস। এফএক্স এফএস টা হচ্ছে মূলত F1, মানে আমাদের এই সিরিজের জন্য, আর এফপি টা হচ্ছে প্যারালালের জন্য পরেরটা। এই হচ্ছে আমাদের মূলত এই ইয়েটা। তাহলে তোমাদের এই ফিডব্যাক অন অসিলেটর যে চ্যাপ্টারটা ছিল 6 নম্বর চ্যাপ্টার, এটা আমাদের মূলত আজকে কমপ্লিট হলো। আমরা সামনের ক্লাসে আবারও আমাদের আগে যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম এর মাঝে এটাতে আবার ফিরে আসছিলাম, ওই যে রেডিও ওয়েভ প্রোপাগেশন। এই রেডিও ওয়েভ প্রোপাগেশন চ্যাপ্টারটা আমরা সামনের ক্লাস থেকে আবারও কন্টিনিউ করবো আর কি। এটা আরেকটা কথা, স্যার আপনি যে হচ্ছে চারটে চ্যাপ্টার করেছেন না, এখান থেকে বুঝিনি কি তোমার 5 সেট তোমার কোশ্চেন হবে? বুঝিনি তোমার কথা, বলো আবারও। স্যার আপনি তো 4টা চ্যাপ্টার করেছেন না, হুম, এটা থেকে কি 5 সেট কোশ্চেন হবে? 4টা চ্যাপ্টার পড়িয়েছি এখন, যেটা আগের বছরগুলো হয়েছে সেরকমই প্যাটার্ন ফলো করবো আর কি। এটা জন্য আমি এক্সেস কিছু করব না। আমাদের যেহেতু 7টা চ্যাপ্টার, তো তার মধ্যে দেখি আগে যেটা যেরকম প্যাটার্ন ছিল, যেটা যে চ্যাপ্টার থেকে 2 সেট হতো, এবারও ওই একই রকমই করা হবে। আমি এক্সেস কিছু করবো না আর কি, আগের প্যাটার্নই ফলো করবো। ঠিক আছে, তো আজকে একটু শেষ করছি 5 মিনিট আগে। তোমরা ভালো থেকো, সামনের ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ। স্যার হ্যাঁ, স্যার আর আমাদের টোটাল শেষ হতে স্যার কতদিন লাগতে পারে আর স্যার? ওদিকে আর 6টা ক্লাস ম্যাক্সিমাম। স্যার তাহলে তো স্যার মোটামুটি আমাদের মানে নভেম্বর প্রায় চলে যাচ্ছে স্যার, ভিতরে আবার পূজার ছুটি, আমাদের হ্যাঁ, গ্রাজুয়েশন আমি টেস্ট আছে। মানে এটা বললাম যে ম্যাক্সিমাম আর কি। আমি এর মধ্যে চেষ্টা করবো আর একটু শর্টকাট করার, মানে তাড়াতাড়ি শর্টকাট বলতে সিলেবাস কমানো বা তাড়াতাড়ি শেষ করা না, আর একটু কনসেন্ট্রেটলি কিভাবে করা যায়, আমি এটা চেষ্টা করবো। স্যার এটা স্যার আমাদের উপর একটু আবার প্রেশারও হয়ে যায় স্যার, কারণ না, এখন আমি বুঝতে আমাদের পারছি পরীক্ষার তোমাদের। সামনে আবার হলো এগুলা যেগুলো পড়ানো হচ্ছে সেটা তো হিউজ অ্যামাউন্ট পড়ানো হচ্ছে স্যার, এগুলো কভার করতে হচ্ছে আবার, মানে আমাদের পরীক্ষার জন্য তো প্রস্তুতি নিতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো তাড়াতাড়ি শেষ করে দেওয়ার। তো ঠিক আছে, ভালো থেকো সবাই। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।